মিডিয়ার তথ্যমতে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় যে ২৬ জন অংশগ্রহণ করবেন সেই ২৬ জনের মধ্যে ২৪ জন অলরেডি সিলেক্টেড হয়ে গেছেন, বাকি আছে মাত্র ২ জন। এই ২ জন কে হতে পারেন এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে সবার আগে বলবো ২টা নাম এই মুহূর্তে সব থেকে বেশি যোগ্য দাবিদার এবং একই সাথে রিউমারগুলো বলছে এই ২ জনকে নিয়েই বোধহয় সর্বশেষ চেষ্টাটা কার্লো আনচেলত্তি করছেন। ২ জন কে? একজন হচ্ছেন নেইমার জুনিয়র আর একজন হচ্ছেন থিয়াগো সিলভা। সিলভার নামটা আসলে এজন্যই বললাম যে সর্বশেষ কার্লো আনচেলত্তি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন বা তার যে সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়েছে সেখানে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন যে থিয়াগো সিলভার বয়স আসলে কোনো কিছু নয়, তিনি এই বয়সে এসেও যেভাবে পারফর্ম করছেন এবং পোর্তোর হয়ে যেভাবে ডমিনেশন দেখাচ্ছেন তাতে করে আমরা তাকে বিশ্বকাপের বিবেচনায় বা আমাদের পরিকল্পনার অংশ হিসেবে রেখেছি। এই যুক্তিটা যখন তিনি উল্লেখ করেছেন বা এই কথাটা যখন তিনি বলেছেন তখন একটা বিষয় পুরো মার্ক করে রাখার মতো। ১ নম্বর, তার হচ্ছে এই মুহূর্তে ক্যাপ্টেন্সির যে যোগ্যতা সেই যোগ্যতা আপনি অন্য কারোর মধ্যে খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। নাম্বার ২, তিনি ব্রাজিলকে দীর্ঘদিন ধরে ব্রাজিলকে চেনেন, ব্রাজিলের পরিবেশ সম্পর্কে জানেন এবং বিশ্বকাপ খেলেছেন। নাম্বার ৩, এখন পর্যন্ত বয়স তার কাছে কিছুই না, সে যেভাবে ডমিনেট করছে এবং পারফর্ম করছে তাতে করে সে যদি ডাক পায় বা থিয়াগো সিলভাকে যদি ব্রাজিল জাতীয় দলে আনা হয় তাহলে অবাক করার মতন কিছুই হবে না। নাম্বার ৪, এইডার মিলিতাওয়ের রিপ্লেসমেন্ট হিসেবে যদি তাকে ডাকা হয় তাহলে সেখানেও অযৌক্তিক কোনো কিছু আমি ব্যক্তিগতভাবে দেখছি না, যে কারণে সময় যত যাচ্ছে থিয়াগো সিলভার নামটা তত বড় করে প্রকাশ পাচ্ছে। একই সাথে কার্লো আনচেলত্তি যখন তার নামটা উল্লেখ করে বলেছেন যে তিনি আমাদের পরিকল্পনা আছেন, তাহলে বিশ্বকাপে থিয়াগো সিলভাকে দেখার জন্য মোটামুটি এখন থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তবে অবশ্যই আবেগের সাথে ব্রেকে একটু পা রেখেন, তাকে দলে না রাখলে যেন আবার ভেঙে চুরে এমনভাবে একাকার হয়ে যান না, কিংবা কার্লো আনচেলত্তির গোষ্ঠী উদ্ধার করা শুরু করে দিয়েন না। এই জিনিসটা হলো সম্পূর্ণ কার্লো আনচেলত্তির উপরে ছেড়ে দেওয়ার পাশাপাশি আপনি প্রত্যাশা রাখতে পারেন যদি থিয়াগো সিলভাকে দেখেন তাহলে খুশি হবেন, আর যদি না দেখেন তাহলে খুব একটা মন খারাপ করার কোনো দরকার নাই, কিংবা বিশ্বাস রাখতে হবে দিন শেষে কার্লো আনচেলত্তির উপরে। এরপরে যে ব্যক্তিটা সেটা হচ্ছে নেইমার জুনিয়র। নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন তাকে দলে আসা না আসার ব্যাপারটা আমার উপরে না বা আমাদের উপরে না। কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, একটু ক্রিটিক্যাল কথা, প্যাচগোজ না বুঝলে ঝামেলা পেকে যাবে। মানে নেইমার জুনিয়র জাতীয় দলে যে আসবেন সেটা আসলে আমাদের উপরে না, এটা নেইমারের উপরেই ছেড়ে দিয়েছেন। কেন নেইমারের উপরে কার্লো আনচেলত্তি ছেড়েছেন সেটারও একটা উল্লেখযোগ্য উদাহরণ তিনি টেনেছেন যে অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রে ফিটনেস এবং প্রতিভা, টেকনিক প্রত্যেকটা জিনিস আসলে ফলো করা হয়, কিন্তু নেইমার জুনিয়র যখন আসেন বা নামটা যদি নেইমার হয় তাহলে তাকে আর প্রতিভা বলেন, টেকনিক বলেন, এগুলো নিয়ে আসলে দেখার সেই সুযোগটা নাই, কারণ সে তার ওই স্তরে পৌঁছে গেছে যে স্তর থেকে আর নতুন করে টেকনিক, যোগ্যতা কিংবা তার অন্যান্য বিষয়গুলো বা প্রতিভাগুলো দেখার সুযোগ হয় না। এখন নেইমার জুনিয়রের বাধা ওই একটাই, যদি সে মোটামুটি ভালো বোধ করে তাহলে সে ব্রাজিল জাতীয় দলে আসতে পারে। তার মানে জাতীয় দলে আসার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো থাকে অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে নেইমার জুনিয়রকে সেখান থেকে সম্পূর্ণ তিনি আলাদা করে রেখেছেন। একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো বিশ্বকাপের অবস্থাটা দিনকে দিন মানে সময় যত যাচ্ছে তত তো কঠিন হবে, এটা তো খুব স্বাভাবিক। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নেইমার জুনিয়রকে নিয়ে এ ধরনের একটা মন্তব্য নিশ্চয়ই বাকি সময়গুলোতে, মানে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ঠিক আগে নেইমার জুনিয়র যে কটা ম্যাচ খেলবেন সেই কটা ম্যাচে নেইমার জুনিয়রকে শুধুমাত্র ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং নেইমার যদি মনে করেন যে আমি 100% ফিট আছি এবং সে যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে জাতীয় দলে আসার জন্য কোনো প্রকার বাধা নাই। এবার আসেন পজিশন ভিত্তিক প্রত্যেকটা জায়গায় কোন কোন জায়গায় চমক আসলে সত্যিকার অর্থে আসতে পারে স্কোয়াড ঘোষণার ঠিক আগে কিংবা স্কোয়াড ঘোষণার সময়। ডিফেন্স লাইনে খুব বেশি কাটাছাড়া করার সুযোগ নাই, কিংবা ডিফেন্সের নতুন কোনো নাম যুক্ত হবে এরকম সম্ভাবনাও খুব কম আছে। শুধুমাত্র থিয়াগো সিলভা যদি ঢুকে যান তাহলে সেখানে একজনকে সরে যেতে হতে পারে, সেটা ইবানেজ হতে পারে কিংবা অন্য কেউ হতে পারে। তবে ইবানেজকে এই মুহূর্তে সরিয়ে দেওয়ার যৌক্তিকতাটা খুব কম দেখি। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে কেন যেন মনে হয় যে থিয়াগো সিলভা যদি আসেন তাহলে তার পরিবর্তে কাকে সরানো হবে এই নামটা আসলে খোঁজার কোনো দরকার হয় না, কারণ থিয়াগো সিলভার স্তরটা ওই পর্যায়ে চলে গেছে। ডিফেন্স লাইনে এই একটা চমক আপনি দেখতে পারেন। মিডফিল্ডে চমক দেখার আসলে কোনো প্রকার প্রত্যাশা রেখেন না, কারণ মিডফিল্ডের চমক দেখানোর মতন বা এই মুহূর্তে ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা করা হবে এই ধরনের চিন্তাভাবনা আসলে আপাতত মিডফিল্ডে দেখি না। ফরওয়ার্ড লাইনে শুধুমাত্র নেইমার জুনিয়রের জায়গাটা নিয়ে মোটামুটি আপনি একটু চিন্তিত হতে পারেন যে নেইমার যদি সুযোগ পান তাহলে আর মানে দুঃখ পাবার কোনো কারণ থাকবে না। নেইমার যদি ফিরে আসেন তারপরে আসলে আরেকটা চমক কি আসতে পারে? হ্যাঁ পারে, সেটা হলো ফ্লেমেঙ্গোর পেদ্রো এবং
ইগোর থিয়াগো, এই দুইজন ব্যক্তির মধ্যে একটা মোটামুটি ঠেলাঠেলি হতে পারে। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি যে এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে পিক করা যেতে পারে। কিন্তু কথা হলো বিশ্বকাপের এক্সপিরিয়েন্সের কথা যদি বলেন তাহলে পেদ্রো ঠিক আছে, সে বিশ্বকাপ খেলেছে, সে কারণে আপনি পেদ্রোর কথাটা বিবেচনা করতে পারেন। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় নিজেকে ওইভাবে মেলে ধরার পর মানে ইগোর থিয়াগোকে নিয়ে আবার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, এইটা আসলে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি না। বা পেদ্রোর সাথে ইগোর থিয়াগোকে যদি এই মুহূর্তে মিলিয়ে ফেলা হয় তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে ইনসাফ মনে হয় না। তার কারণ যে ফ্লেমেঙ্গোতে পেদ্রো যেটা করেছে অবশ্যই সেখানে আমি তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলি না, কিন্তু প্রিমিয়ার লিগের মতন জায়গায় ইগোর থিয়াগোর এই ধরনের পারফরমেন্সের পর তাকে নিয়ে যদি আসলে চিন্তা ভাবনা করতে হয় তাহলে সেটা হবে অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার। হ্যাঁ, আপনি প্রশ্ন তুলতে পারেন এনদ্রিককে নিয়ে। দেখুন, এনদ্রিকের একটা ভার্সেটালিটি আছে, সেটা হলো সে রাইট ব্যাক পজিশন কি বলে রাইট ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারে। তো এই সুবিধাটার কারণে এনদ্রিক কিছুটা এগিয়ে থাকবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। তবে একটা সংবাদ আমি আপনাকে দিয়ে রাখি যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে হোক বা পরে হোক, সিজন শেষ হওয়ার সাথে সাথে রিয়াল মাদ্রিদের একাডেমিতে ট্রেনিং চালিয়ে যাওয়ার জন্য মোটামুটি কর্তৃপক্ষের কাছে তিনি একটা আবেদনপত্র জমা দিয়েছেন। আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদ সেখানে কোনো প্রকার বাধা দেবে বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা হতে পারে যে না ট্রেনিং করার দরকার নাই। এখন এই যে অনুমতি চাওয়াটা, এখানে একটা ইস্যু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, সেটা হলো এনদ্রিক যদি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে যান তাহলে এই অনুশীলনটা তার জন্য খুব ভাইটাল হয়ে দাঁড়াবে এবং তিনি চাচ্ছেন না একটা দিন সময় নষ্ট করতে। প্রত্যেকটা দিন তিনি যেন অবশ্যই ট্রেনিংয়ের মধ্যে থেকে নিজেকে 100% ফিট রাখতে পারেন। ওভারঅল সব কিছু মিলিয়ে একটা জিনিস একেবারে পরিষ্কার, 24 জন যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে বাকি দুইজন আমার কাছে মনে হয়েছে নেইমার জুনিয়র এবং থিয়াগো সিলভা, এবং দুটো নামই অবশ্যই যোগ্য এবং যৌক্তিক নাম। এই নাম দুটোকে বিশ্বকাপের স্কোয়াডে দেখলে সত্যিকার অর্থে অবাক হব তো নাই, বরং চূড়ান্তভাবে খুশি হব, এতে কোনো প্রকার সন্দেহ নাই। অন্যান্য যে কয়েকটা নাম নিলাম তাদের মধ্যে থেকে কে জায়গা পেতে পারে কিংবা কার জায়গায় কে আসতে পারে, এটা যদি আপনার কাছে কোনো কিছু থাকে কিংবা আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।